বুদ্ধির সাহায্য নিয়ে ধোঁয়ার উপর প্রজেকশন। শুধুমাত্র টাকা ও সম্পত্তির জন্য রীতা দেবীর এমন করাটা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না নীলিমা দেবী। অদ্রিজা আপনাকে ঠকাতে চায়নি, মা বোনের চাপে পড়ে না, রীতিমতো তাদের হুমকিতে সে কাজ করতে বাধ্য হয়েছিল। ও যখন জানতে পেরেছিল যে আপনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন অদ্রিজা ভণ্ড এটা প্রমাণ করার জন্য, ও তখন কিন্তু আমাদের সাহায্য করতে চেয়েছিল। ভালো করে ভেবে দেখুন, আপনি যখন প্রত্যেকদিন সন্ধ্যেবেলা পুজো করেন, ও কি কোনোদিনও আপনার কাছে আসে না, কিন্তু সেদিন এসেছিল। আর আমার ধারণা সেদিন এই ঘটনাটা ও ইচ্ছা করে ঘটিয়েছিল, আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যে যে মানুষ অদ্রিজার কপালে কাটা দাগ থাকলেও আত্মা অদ্রিজার কপালে কিন্তু কোনো কাটা দাগ নেই। সত্যি তো, সেটা তো ছিল না তখন। কিন্তু আপনি যে বলছিলেন অদ্রিজার বোনেরও কপালে কাটা দাগ ছিল, তাহলে? কিন্তু আত্মার প্রজেকশনের শুটিংটা তো আগেই হয়ে গেছিল, তখন তো অদ্রিজা বা তার বোনের কারোর কপালেই কাটা দাগ ছিল না, তাই আত্মার কপালেও কোনো কাটা দাগ ছিল না। তাহলে শুটিংটা কার হতো, অদ্রিজার না ওর বোনের? অদ্রিজা খুব একটা ঘর থেকে বেরোতো না, তবে প্ল্যানচেট রোজ হতো, সুতরাং শুটিংটাও রোজই হতো। তার মানে অদ্রিজার যমজ বোন সেটা করতো? হ্যাঁ, ভালো করে ভেবে দেখ মহুয়া, এই গোটা পারফরমেন্সটা, মানে এটাকে যদি পারফরমেন্স বলি, এই স্টেজে যা কিছু হতো, মানে আত্মা আসার ব্যাপারটা, আত্মার কথা বলার ব্যাপারটা, এই সব কিছু কিন্তু করতো অদ্রিজার বোন। তাছাড়া স্টেজের তলায় যাবতীয় কাজ সেটাও করতো অদ্রিজার বোন। অথচ বড় লোকদের কাছে নাম কিনছিল কে, তাদের বিশ্বাস অর্জন করছিল কে? অদ্রিজা। ভালো স্বামী, ভালো ঘর, সম্পত্তি সবকিছু পাচ্ছিল কে? অদ্রিজা। অদ্রিজার বোন এত কিছু করছিল, অথচ সে কিন্তু কিছুই পাচ্ছিল না। সুতরাং হিংসে তো তার হবেই, আর এই হিংসে থেকে এলো খুনের প্রবৃত্তি। তাহলে প্রজেকশনটা কে করতো? সেটা দেখার জন্য আপনাদের আমার সাথে পাশের ঘরে যেতে হবে, সেখান থেকেই প্রজেকশন করা হতো। পাশের ঘর? সে তো বন্ধ। ওটাই তো প্রজেকশনিস্টের কাল হলো, সে যে তালা বন্ধ হয়ে গেল। আপনার কথাটা কিন্তু আবারও কিছু বুঝতে পারছি না। প্ল্যানচেটের ঠিক আগে জগন্নাথ যখন এ ঘরে আসতো পরিষ্কার করার জন্য, তখন ওই ছবির পেছনের লুকোনো দরজাটা দিয়ে আরো দুজন আসতো এ ঘরে। একজন অদ্রিজার বোন, যে ওই স্টেজের উপরের গুপ্ত দরজাটা দিয়ে চলে যেত স্টেজের নিচে, আরেকজন চলে যেত পাশের ঘরে। সে যেই পাশের ঘরে চলে যেত, জগন্নাথ পাশের ঘরের দরজাটা বাইরে থেকে লক করে দিত, যাতে কারো সন্দেহ না হয়। প্ল্যানচেটের সময় ওই ঘরটা হয়ে যেত প্রজেকশন রুম। ল্যাপটপ থেকে হলোগ্রামে প্রজেকশন করা হতো। জগন্নাথ আছে এসবের মধ্যে? দেখুন, জগন্নাথ তো আছেই, সেই জন্যই তো ওই করিডোরের সামনে থেকে তীর্থবাবুকে সরানোর জন্য সকাল থেকে সে ব্যস্ত হয়ে উঠেছে। ওই আটকে পড়া প্রজেকশনিস্টকে বের করতে। মাগো, কত নিমগ্রাম পুষেছি আমি এ বাড়িতে। হ্যাঁ, তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, অনেকবার বলেছি, আমার কথা শোনোনি। ঠকলে তো এবার। আচ্ছা, ওই একজন লোক যে ওই ঘরে গেল, একজন লোক নিচে আর একজন প্ল্যাটফর্মের উপরে, এই টোটাল সিঙ্ক্রোনাইজেশনটা কি করে করতো? ঘড়িতে 12টা বাজলেই ভূত আসার পেছনে কোনো ভৌতিক বা অলৌকিক ব্যাপার একদম ছিল না। আসলে ওই 12টার শেষ ঘন্টাটা ছিল 3 জনের সিগন্যাল। লাস্ট ঘন্টাটা পড়বে আর অদ্রিজা ওই স্টেজের উপরে লুটিয়ে পড়বে।
আর সঙ্গে সঙ্গে অদ্রিজার বোন স্টেজের তলা থেকে ধোঁয়া দেবে আর প্রজেকশনিস্ট ওই ধোঁয়ার উপরে ভূতের মুখটা প্রজেক্ট করবে। এটাই ছিল ওদের নাটক। প্ল্যানচেট মিটে গেলে সবাই ঘরে চলে গেলে জগন্নাথ আবার গিয়ে পাশের ঘরে তালা খুলে দিত। প্রজেকশনিস্ট বেরিয়ে ঠিক যেরকম এসেছিল সেরকম বেরিয়ে আবার নিজের ঘরে চলে যেত। কিন্তু গতকাল সবকিছু গোলমাল হয়ে গেল। 12টার ঘন্টা শেষ হলেই অদ্রিজা স্টেজের উপর লুটিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে অদ্রিজার বোন ওই স্টেজের তলা থেকে দুটো তক্তার ফাঁক দিয়ে একটা গজাল গলিয়ে দিল। রথিন বাবু, শুনতে পাচ্ছেন রথিন বাবু? আসুন, আমাদের কাছে আসুন। রথিন বাবু, আসুন, আমাদের কাছে আসুন। রথিন বাবু, রথিন বাবু আসুন, আসুন রথিন বাবু, রথিন বাবু আসুন। গতকাল এই ভয়ঙ্কর ঘটনা ঘটায় এই ঘরটা খালি হলো না, আর জগন্নাথ তো সুযোগ পেল না পাশের ঘর থেকে প্রজেকশনিস্টকে বের করার। কে কে সেই প্রজেকশনিস্ট? কে কে আমার এত বড় সর্বনাশ করলো? চলুন আপনাদের সবকিছু দেখাচ্ছি। ওই ঘরটা অবশ্য এখন পুলিশের প্রজেকশন রুম। আসুন, চ। আসুন, দেখুন কে অপেক্ষা করছে আপনাদের জন্য। কি ঠাকুরপো, কাকা, তুমি? ইনি হচ্ছেন এই নাটকের আসল নায়ক। নায়ক বলবো না খলনায়ক বলবো যতীনবাবু? কাকে চুপ করাচ্ছ তুমি ঠাকুরপো? দেখ ত্রিধা, তুই কাকে বাড়িতে এনে তুলেছিলি? আমি প্রথম থেকে জানতাম ও একটা বিষধর সাপ। দুধ কলা দিয়ে আমরা একটা কাল সাপ পুষেছিলাম। এবার বুঝেছো তো এই লোকটাকে বাড়িতে ঢুকতে দিতে আমি কেন বারণ করেছিলাম? তাও তুমি দিদার কথা শুনে। কাকা, তুমি আমাদের সঙ্গে এটা করতে পারলে? ছি! দেখে নেব, আমি আপনাকে দেখে নেব। আপনি আমাকে চেনেন না, সব উসুল করে নেব, সব সব। শাট আপ! পুলিশের সামনে হুমকি দিচ্ছেন? এত গরম ভালো নয়। বৌনি, প্রজেকশনটা ঠিক ছিল? একদম ঠিক ছিল। আসলে উনি খুব ডিস্টার্ব করছিলেন, কিছুতেই প্রজেক্ট করতে দিচ্ছিলেন না, তাই যত্ন করে এখানে বেঁধে রেখেছি। উনি খুবই গুণী মানুষ অরূপ। এতদিন ওনার তদারকিতেই এখানে সবকিছু হয়েছে। আজ তুই করছিস, ওনার হাত তো একটু নিষ্পিস করবে। কি যতীনবাবু, ঠিক বলছি তো? আচ্ছা, আপনার গল্পটা কি আপনি নিজেই সবাইকে বলবেন না? কি বলবো? একজন হ্যান্ডিক্যাপ লোককে এরকম ভাবে বেঁধে রাখতে আপনাদের লজ্জা করে না? আপনি জানেন, আপনি জানেন আমি কি করতে পারি? আপনি তো অনেক কিছু করেই ফেলেছেন। আগে
আগে তার হিসেব নিকেশটা হোক। আচ্ছা যতীনবাবু, আপনার ওই হাতটা কাটা পড়লো কিভাবে? সবাই জানে কি করে কাটা গেছে। অ্যাক্সিডেন্টে কারখানায়। মিথ্যে। সবটাই মিথ্যে। না না মিসেস মিত্র, এটা আপনি কি বলছেন? আমি নিজে গিয়ে কাকাকে নিয়ে এসেছিলাম। উনি আপনাদের সব মিথ্যে বলেছেন। মুম্বাইতে উনি কোনো কলকারখানায় কাজই করতেন না। উনি আসলে ওখানে ফিল্মে স্টান্টম্যানের কাজ করতেন। উনি সি গ্রেড সিনেমাতে স্টান্টম্যান হিসেবে মারামারি করতেন। আর সিনেমায় কাজ করার জন্য উনি আরেকটা জিনিস শিখেছিলেন, সিনেমায় দেখানো নানান রকম কারসাজি। মানে প্রজেকশন, লাইট এফেক্ট ইত্যাদি। আর সেখান থেকে হয়তো ওনার এই হলোগ্রামে ভূত তৈরি করার আইডিয়াটা মাথায় আসে। কি যতীনবাবু, আমি ঠিক বলছি তো? আমি আপনাকে ছাড়বো না। আমি আপনাকে দেখে নেব। আপনি ভেবেছিলেন প্রত্যেক দিনের মতন প্ল্যানচেট খেলাটা খেলে আপনি এখান থেকে পালিয়ে যাবেন। আজকেও হয়তো তাই করতেন, কিন্তু মুশকিলটা করে দিল অদ্রিজার বোন অদ্রিজাকে খুনটা করে। আপনার এই ঘর থেকে বেরোনোর রাস্তা বন্ধ হয়ে গেল ওই ঘরের গোলমালের জন্য। আর আপনি যে এই ঘরে আটকা পড়ে আছেন সেটা আবিষ্কার করে নন্দা। একটা কিছু আওয়াজ হলো না? আমি ওই প্ল্যানচেটের ঘরের ওখানে গেলাম, গিয়ে দেখলাম পাশের ঘরগুলোতে পরপর সবকটা ঘরে তালা লাগানো। আমি ফিরে আসছি, হঠাৎ একটা আওয়াজ পেলাম। নন্দার মুখে শুনে আমি আন্দাজ করলাম এ ঘরে কে থাকতে পারে। তাই এই ঘরের বাইরে আমি পাহারায় রাখলাম তীর্থবাবুকে। আর তীর্থবাবু আপনি রাজিও হয়ে গেলেন। কাল থেকে যা সব চলছিল আমরা তো কেউ আর ওর খবরই নিতে পারিনি। সেটাই তো স্বাভাবিক মিসেস ব্যানার্জি। ওনার মাঝে মাঝে উধাও হয়ে যাওয়া, নেশা করে বাড়ি ফেরা, এটাতেই তো আপনারা অভ্যস্ত ছিলেন। তাই আজকে ওনার অনেকক্ষণের অনুপস্থিতি আপনাদের মনে কোনো সন্দেহ তৈরি করেনি। যতীনবাবু, আমায় একটা কথা বলুন তো, অদ্রিজাদের সাথে আপনার মুম্বাইতেই আলাপ হয়েছিল তাই না? উনি না বললে আমি বলছি। আমাদের সোর্স থেকে আমরা জানতে পারি যে সিনেমায় স্টান্টম্যানের কাজ করতেন উনি। একটা অ্যাক্সিডেন্টে ওনার হাতটা বাদ যায়, ওনার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়, আর ঠিক সেই সময় ফ্রিদা ওনাকে ফিরিয়ে আনে। ওনার ফিরে আসার ঘটনাটা খুব অদ্ভুতভাবেই ঘটেছিল। রতিনবাবু তখন সত্য মারা গেছেন। কাকার এই দুরবস্থার কথা শুনে ফ্রিদা ছুটে যায় মুম্বাইতে কাকাকে ফিরিয়ে আনতে। আর এই বাড়িতে ফিরে আসার পর থেকে যতীনবাবুর মাথায় নানান রকম বদবুদ্ধি খেলতে থাকে। সারাক্ষণ তো নেশা করে থাকতো,
আমরা যে ওকে আশ্রয় দিয়েছি তার জন্য যে সামান্য কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা? কিসের কৃতজ্ঞতা? আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করে তুমি আমাকে কৃতজ্ঞতা দেখাতে বলছো? তোমার লজ্জা করে না? আমি যতীন বাড়ুচ্ছে, এই বাড়ির ছেলে। আমি আমার হাত খুইয়ে এখানে বসে থাকবো আর তুমি নীলিমা বাড়ুচ্ছে একা সব সম্পত্তি ভোগ করবে? সকলের সামনে তুমি আমাকে অপমান করবে, আমার দিকে উচ্ছিষ্ট ছুড়ে দেবে, তোমার শর্তে আমাকে এই বাড়িতে থাকতে হবে। এই বাড়ির সম্পত্তিতে আমারও সমান অধিকার। আমি এই বাড়ির ছোট ছেলে, আমাকে এখানে থাকতে হবে ভিখিরির মতো। সোজা আঙ্গুলে যখন সম্পত্তি উঠলো না, তখন আমাকে আঙ্গুল বেঁকাতেই হলো। সম্পত্তি? সম্পত্তির জন্য তুমি? না ত্রিধা, শুধু সম্পত্তি না, আপনার মায়ের করা অপমানের কথাও আপনার কাকা কোনোদিন ভুলতে পারেননি। বেরো, বেরো বলছি। দূর হয়ে যাও এখান থেকে, দূর হয়ে যাও। বেরো, বেরো, আর কোনোদিনও যেন তোমাকে না দেখতে পাই। আর একটা কথাও বলবে না তুমি। দূর হয়ে যাও এখান থেকে, আর কোনোদিনও যেন এই বাড়িতে তোমার মুখ না দেখতে পাই আমি। সেই অপমানের প্রতিশোধটা নেবার ছিল ওনার। হ্যাঁ, প্রতিশোধ নেবার ছিল। আমি ভগবানে বিশ্বাস করতাম না বলে, আমি নাস্তিক ছিলাম বলে আমাকে তুমি অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তুমি ভগবানে বিশ্বাস করতে, তুমি ভূতে বিশ্বাস করতে। তাই তোমার এই বিশ্বাসটাকে সম্বল করে আমি তোমাকে মাত দিতে চেয়েছিলাম। আর এই বিশ্বাসকে ব্যবহার করে মাত করার চেষ্টাতেই যতীনবাবুর মাথায় এলো এই প্ল্যানচেটের আইডিয়াটা। যতীনবাবু ভাবতে থাকেন কিভাবে সম্পত্তি পাওয়া যায়। উনি মুম্বাইতে মিসেস দত্ত আর তার মেয়েদের প্ল্যানচেট দেখেছিলেন। সেখানেই ওনার আইডিয়া আসে যে এই প্ল্যানচেটটাকে ব্যবহার করে উনি কিন্তু খুব সহজে সম্পত্তি পেতে পারেন। মিসেস দত্ত আর তার মেয়েদের রাজি করিয়ে যতীনবাবু কলকাতায় নিয়ে এলেন। তীর্থবাবুর বন্ধুর বাড়িতে ভাড়া থাকার ব্যাপারটা যতীনবাবুরই প্ল্যান। সেখানে আপনি গিয়ে অদ্রিজার প্ল্যানচেট করা দেখলেন, অন্ধবিশ্বাসী নীলিমা দেবী আপনিও দেখলেন, আর সঙ্গে সঙ্গে আপনি ঠিক করে দিলেন ওদের এই বাড়িতে নিয়ে আসবেন, নিয়েও এলেন। যতীনবাবুর কাজটা আরো সহজ হয়ে গেল। মিসেস দত্তর সাথে আপনার নিশ্চয়ই একটা রফা হয়েছিল সম্পত্তি নিয়ে। তীর্থর সাথে যদি অদ্রিজার বিয়েটা একবার দিয়ে দেওয়া যায়, আর কোনো কারণে যদি নীলিমা দেবী মারা যান, তাহলে আপনার অর্ধেক সম্পত্তি পাওয়াটা তো পাকাই রইল। তীর্থকে হাত করে ওর ভাগের সম্পত্তি নিজের নামে করে নেওয়াটা আপনার জন্য খুব একটা কঠিন হতো না। কি যতীনবাবু, প্ল্যানটা ঠিক এইভাবেই করেছিলেন তো? একটা কথা মিসেস মিত্র, এই বাড়িতে কি কাকাই একা সব? না না, আপনার কাকা একা নন, ওনার একজন রাইট হ্যান্ড ছিল, জগন্নাথ। প্রত্যেক দিন রাতে এই বাড়িতে শুরু হতো আত্মা নামানোর নাটক। নেশা করার নাম করে আপনি বেরিয়ে যেতেন, তারপর পেছনের দরজা দিয়ে প্ল্যানচিটের ঘর হয়ে সোজা চলে আসতেন এই ঘরে।
সারাদিন অপেক্ষা করতেন রাত 12টা বাজার। রাত 12টার শেষ ঘন্টাটা পড়তো আর অদ্রিজা স্টেজের উপর লুটিয়ে পড়তো। স্টেজের তলায় অদ্রিজার যমজ বোন তার কাজ শুরু করতো, আর আপনি এই ঘরের ল্যাপটপে আপনার প্রজেকশনের কাজ শুরু করতেন। আর সেই প্রজেকশনে আত্মার ছবি দেখে আপনি দিনের পর দিন বোকা হয়েছেন মিসেস ব্যানার্জি। মাসিমা, আপনার এই অতিরিক্ত ভূতে ভগবানে বিশ্বাসটাকেই কাজে লাগিয়েছিল যতীনবাবু। বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ? আমাকে ফাঁকি দেবে, আমাকে ফাঁকি দেবে, আমাকে ফাঁকি দিয়ে তুমি এই পুরো সম্পত্তির একচ্ছত্র অধিকারী হবে?